আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি তুমি থাকতে গল্পের 12 নম্বর পার্ট, তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। শায়লা বেগম আর আজিজ চৌধুরী বাসায় ফিরে গেল। বাসায় গিয়ে কান্নায় ভেঙে পড়লো শায়লা বেগম। নিঃসন্তান শায়লা বেগমের কান্নায় সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না আজিজ চৌধুরী। শায়লা বেগমের কান্না দেখে সাকিবের উপর আজিজ চৌধুরীর আক্রোশ বাড়ছে ক্রমশ। মনে হচ্ছে সবকিছুর জন্য সাকিবই দায়ী। আজিজ চৌধুরী শায়লা বেগমের পাশে বসে রইল চুপচাপ। অনেকক্ষণ পর কান্না থামিয়ে শায়লা বেগম বলল, অনেক রাত হয়েছে, খেয়ে নাও তুমি। আজিজ চৌধুরী নড়ে চড়ে বসে বলল, তুমি খাবে না? শায়লা বেগম বলল, আজিজ চৌধুরী উদাসে বসে রইল। সন্তান না থাকার ব্যথা অনুভব করছে নতুন করে। শায়লা বেগমের কান্নায় সন্তান না থাকার ব্যথা জড়িয়ে রয়েছে। আজিজ চৌধুরী নিচু গলায় বললাম, আমাদের সন্তান নেই বলেই হয়তো রূপাকে শাসন করতে পারিনি ঠিকভাবে। কোনটা সঠিক কোনটা নয়, কোনটা সঠিক নয় সেই জ্ঞানও বোধহয় রপ্ত করতে পারিনি এই ব্যাপারে। আজিজ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, মন খারাপ করে কেঁদে কি হবে বলো? রূপা অন্যের মেয়ে, আজ হোক কাল হোক আমাদের ছেড়ে চলেই যেত। আমাদেরও ফল ছিল কিছু। ও প্রায় সাকিবের কথা বলতো, আমরা সেভাবে কেয়ার করতাম না। ওর জন্য কাদা নিছক বোকামি ছাড়া কিছুই না। শায়লা বেগম কান্না থামিয়ে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে রইল। আজিজ চৌধুরীর চিন্তা ভাবনাগুলো সবই বাস্তবিক। সংসার জীবনে অভিজ্ঞতা থেকে শায়লা বেগম আজ বুঝতে পারলো আজিজ চৌধুরী সবসময় সঠিক এবং চিন্তা ভাবনাগুলোও। যে কোনো বিষয়ে আজিজ চৌধুরী যখন যা বলেছে আজ হোক কাল হোক তাই হয়েছে। শায়লা বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আজিজ চৌধুরী বলল, কি হলো, তাকিয়ে রয়েছো কেন, কি ভাবছো? শায়লা বেগম বলল, কিছু না। আচ্ছা তুমি সবসময় সঠিক বলো কিভাবে? আজিজ চৌধুরী ফিকে এসে বললাম, আমার জীবনে একটা খারাপ সময় পার করেছি, তাই আমার চিন্তাগুলো বাস্তবিক, আবেগের ঠাঁই নেই। কিন্তু তুমি তো খারাপ সময় পার করোনি, তাই ছোট ছোট বিষয়গুলো নিয়েও ইমোশনাল হয়ে পড়ো। যা হবার তা আজ হোক কাল হোক হবেই, সেটা মেনেই আমাদের জীবন চালাতে হবে। আচ্ছা তোমার কি মনে হয় রূপার জন্য আমার খারাপ লাগছে না? রূপা এত লম্বা সময় আমাদের কাছে ছিল। আজিজ চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, রূপার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু প্রকাশ করছি না। কষ্ট প্রকাশ করতে আমার ভালো লাগে না, কারণ কষ্টগুলো প্রকাশ করলেই রূপার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু প্রকাশ করছি না। কষ্ট প্রকাশ করতে আমার ভালো লাগে না, কারণ কষ্ট প্রকাশ করলেই কষ্টগুলো তীব্র হয়ে যায়, প্রখর হয়ে যায়, যা আরও যন্ত্রণাময়। শুয়ে পড়ো তুমি, অনেক রাত হয়েছে। শায়লা বেগম নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, খাবে না তুমি? আজিজ চৌধুরী বললাম, শায়লা বেগম শুয়ে পড়লাম। আজিজ চৌধুরী ডাইনিং রুমে গিয়ে এক গ্লাস পানি খেলো। তারপর কিছুক্ষণ বারান্দায় পায়তারা করলো। কেন জানি অস্থির লাগছে খুব। রাত গভীর হতে লাগলো। ব্যস্তময় শহরে ব্যস্ততা কমতে লাগলো। আজিজ চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখছে। কিছুক্ষণ পর রুমে এসে দেখলো শায়লা বেগমের শরীর কাঁপছে। কান্না থামানোর চেষ্টা করছে, তাই হয়তো শরীর কাঁপছে। আজিজ চৌধুরী বলল, এখনো ঘুমাওনি? শায়লা বেগম বললাম, আজিজ চৌধুরী লাইট অফ করে শুয়ে পড়লাম। শরীর বড্ড ক্লান্ত লাগছে আজিজ চৌধুরীর। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লো। গভীর রাত, ঘুম ভেঙে গেল রূপার। চারিদিকে শুনছান নীরবতা। রূপা বুঝতে পারলো গভীর রাত এখন। চোখ খুলে তাকিয়ে দেখলো অন্ধকার। চোখ বুঝলেও অন্ধকার। এত অন্ধকারের ভিতরে জায়গাটা অপরিচিত মনে হতে লাগলো রূপার, যেন ওই অন্ধকারগুলোই অপরিচিত। রূপার হঠাৎ মনে হতে লাগলো হসপিটালের কথা, শায়লা বেগম আর আজিজ চৌধুরীর কথা। রূপা বুঝতে পারলো না কোথায় আছে ও। রূপা বেড সাইডে হাত দিল লাইট অন করার জন্য, কিন্তু সুইচ কিছুই পেল না। রূপার ভয় করতে শুরু করলো। কিছুতেই বুঝতে পারলো না কোথায় আছে ও। চারিদিক ভালো করে তাকাতে লাগলো। অন্ধকার ছাড়া কোথাও কিছু নেই, এক ফালি আলো কোথাও নেই। রূপা চিৎকার করতে শুরু করলো। রূপার ভয় ক্রমশ বাড়তে লাগলো। নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। সাকিবের কথা ভাবতে রূপার কষ্টগুলো আরো প্রখর হতে লাগলো। রূপা গলা ফাটিয়ে চিৎকার দিতে লাগলো। তারও সারা শব্দ পাওয়া গেল না। এমন তো কখনো হয়নি। যতই রাত হোক রূপা চিৎকার করলে মুহূর্তের মধ্যেই ছুটে আসতো শায়লা বেগম। তবে কি শায়লা বেগম সত্যি রূপাকে ওদের সাথে দিয়ে দিল? এতটা স্বার্থপর শায়লা বেগম। সাকিবের সাথে কতদিন দেখা হয় না। রূপার মন শূন্যতায় ছেয়ে যাচ্ছে। কিভাবে দেখা হবে সাকিবের সাথে? কোথায় খুঁজে পাবে সাকিবকে? সাকিব কি খুঁজছে না রূপাকে? হাজার প্রশ্ন রূপার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন অন্ধকারে দম বন্ধ হয়ে আসতে লাগলো রূপার। সাকিবের নাম ধরে চিৎকার করতে লাগলো। রূপা বুঝতে পারছে না এখানে কি কোনো মানুষ নেই? থাকলে ছুটে আসছে না কেন রূপার ডাকে? শায়লা বেগম কোথায় রেখে গেল রূপাকে? সাকিব ছুটে আসছে না কেন রূপার ডাকে? রূপার বড্ড অভিমান হতে লাগলো। এত জ্বর ছিল রূপার গায়ে, এত অসুস্থ ছিল রূপা। সাকিব কেন একবারও দেখতে আসলো না? রূপা ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শায়লা বেগম কেন এমনটা করলো? সাকিবকে ছাড়া থাকা কোনো কিছুতেই সম্ভব না। একটা নির্ঘুম রাত পার করলো রূপা। ফ্লোরে শুয়ে রইল এলোমেলো ভাবে। সাকিবের কথা ভাবতেই কেঁপে উঠছে রূপা। সাকিবকে ছাড়া কিছুতেই থাকা সম্ভব না, কিছুতেই না। সকালবেলা ঘুম থেকে উঠে পূজারাই রূপার রুমে আসে। রূপার এমন বেহাল অবস্থা দেখে বিগড়ে যায়। হাঁটু গেড়ে রুমের পাশে বসে। কি হলো রূপার? কিছুই বুঝতে পারছে না। পূজারায়ের চিৎকার চেঁচামেচি শুনে রূপার বাবাও রূপার রুমে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কত করে বললাম আমরা দুইজন সারা রাত ওর পাশে থাকি, তুমি শুনলে না? রূপার মা বলল, আমি কি বুঝতে পেরেছি ও এমন করবে? নিশ্চয়ই চিৎকার করেছে খুব। রূপার বাবা চিন্তিত মুখে বলল, আমরা তো চিৎকার শুনলাম না, ওর অবস্থায় কিছুই বুঝতে পারছি না। তার চেয়ে বরং শায়লাকে কিছুদিন এখানে থাকতে বলো। পূজারা
পুজারাই নিঃশব্দে কাঁদছে। রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুইয়ে দিল। রূপার মাথার পাশে বসে রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর আত্মদান করে বলল, আমার মেয়েটা কি কখনো স্বাভাবিক হবে না? কেমন হয়ে গেছে আমার সররূপা, একদম অপরিচিত, একদম অচেনা। রূপার বাবা রাজীব রায়ের চোখেও ছলছল করছে। পূজারাইকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদে আর কি হবে, কতই তো কেঁদেছি। পূজারাইয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল রূপার। মাথায় প্রচুর ব্যথা করছে, চোখ ফুলে আছে রূপার। শোয়া থেকে উঠে বসলো রূপা। পূজারাইয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কেন কাঁদছে এই মানুষটা কে জানে। রূপা বলল, আমি সাহেলা আম্মুর বাসায় যাব। কেন এনেছো আমায় এখানে? বলছি না আমার এখানে অসহ্য লাগে। পূজারাইয়ের কান্না আরো বেড়ে গেল। রাজীব রায় মেয়েকে নরম গলায় বুঝিয়ে বলল, দেখো আম্মু, তোমার এখন থেকে এখানেই থাকতে হবে। আমরা কি তোমায় ভালোবাসি না? আর বকবো না, তুমি যা ইচ্ছা তাই করবে, যত ইচ্ছা ভাঙচুর করবে, ইচ্ছে হলে পুরো বাসায় আগুন ধরিয়ে দাও, অন্তিমকে যত ইচ্ছা মারো, তবুও একটু বকবো না। রূপা জোর গলায় বললাম, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না, বুঝতেছো না কেন তোমরা? আমি এক্ষুনি যাব ওই বাসায়। যদি বাধা দেওয়ার চেষ্টা করো খারাপ হবে, মরে যাব আমি একদম। রূপার পাগলামির কাছে অবশেষে হার মানল রূপার বাবা মা। রূপার বাবা রূপার মাকে ডেকে রুমের বাইরে নিয়ে বলল, ও যখন যেতে চাচ্ছে যাক, আবার বুঝিয়ে নিয়ে আসবো, ওর সাথে জোর করে কিছু লাভ হবে না। রূপার মা রূপার বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। খানিক বাদে তারা রূপাকে নিয়ে রওনা হয় সাহেলা বেগমের বাসার উদ্দেশ্যে। রূপা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সাহেলা বেগমের বাসায় গেলেই সাকিবের সাথে দেখা হবে ভাবলেই প্রশান্তি অনুভব করে রূপা। রূপা সব অসহায়তা, সব কষ্ট যেন নিমিষেই মুছে গেল। রূপা একরাশ প্রশান্তির সাহিত্য নিঃশ্বাস ফেলছে। ইস, কতদিন দেখছে না সাকিবকে। সাকিবটাও বড্ড স্বার্থপর। এতদিনে কিভাবে থাকলো রূপাকে ছেড়ে, ভাবতেই অভিমানে ভরে ওঠে রূপার মন। সাকিবের বাবা মা গ্রামের বাড়ি চলে যাচ্ছে। সাকিব তাদের এগিয়ে দিতে বাস স্ট্যান্ডে যাচ্ছে। সাকিবের বাবা মা তেমন কথা বলছে না সাকিবের সাথে। নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে সাকিবের। অন্যদিকে রূপার কথা ভাবতেই সাকিবের বুকের ভিতর কেঁপে ওঠে। কবে ভাত খেয়েছে তা ভুলে গেছে সাকিব, কবে ঘুমিয়েছে তাও মনে নেই। যে করেই হোক রূপাকে খুঁজে বের করবে। আবার যাবে সাহেলা বেগমের বাসায়। যেই মানুষটার সাথে প্রতি মিনিটে মিনিটে দেখা হতো, সেই মানুষটার সাথে একবার দেখা করার জন্য আজ কত প্রচেষ্টা। যেই মানুষটা সবসময় চোখের সামনে সামনে থাকতো, আজ সেই মানুষটাকে হাজারও খুঁজে পাচ্ছে না। সাকিব যেন কষ্টে পাথর হয়ে যাচ্ছে, কষ্টের বহিঃপ্রকাশও করতে পারছে না। কি যে নিদারুণ কষ্ট, যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত, তা কে জানে, কে বোঝে। সাকিবের বাবা মাকে বাসে বসিয়ে দিল। বাস ছাড়তে এখনো আধা ঘন্টা দেরি। সাকিব বাবা মায়ের চোখে চোখ রাখতে পারছে না কিছুতেই। অপরাধ বোধ, সংকোচ, দ্বিধা কাজ করছে খুব। সাকিবের মা ক্ষীণ গলায় বলল, তুইও চল আমাদের সাথে গ্রামে, কয়েকদিন থেকে আসবি। প্রতি উত্তরে সাকিব একটু ফিকে আসলো। সাকিবের বাবা ছলছল চোখে বলল, বাপ, যা করিস ভেবেচিন্তে করিস, শুধু মনে রাখিস পুরো পরিবারটা তোর দিকে তাকিয়ে আছে। তুই সবার আশা ভরসা, যা হবার হয়েছে, তবে এমন কিছু করিস না যাতে আমাদের আরো কষ্ট পেতে হয়। সাকিবের বাবা আর কিছুই বলল না। বাস ছাড়ার সময় হয়ে গেছে। সাকিব দাঁড়িয়ে আছে একপাশে। জানালার ফাঁক দিয়ে সাকিবের মা সাকিবের দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। সাকিব অপরাধী ভঙ্গিতে তাকিয়ে রইল। বাস আপন গতিতে চলতে শুরু করলো। সাকিব এক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ বাস দেখা গেছে। অনেকক্ষণ উদাসভাবে তাকিয়ে থেকে হাঁটতে শুরু করলো সাকিব। রূপার বাবা মা আর রূপাকে দেখে অবাক হয়ে গেছে সাহেলা বেগম। রূপা শুধু সাকিবের রুমের দিকে তাকাচ্ছে। ছটফট করতে লাগলো রূপা। সাহেলা বেগম রূপার বাবা মাকে দেখে আদিত্য চৌধুরীকে ডাক দিল। আদিত্য চৌধুরী তাদের দেখে অবাক হয়ে গেল। পূজারাই সবকিছু বলল সাহেলা বেগমের কাছে। সাহেলা বেগম নিরাশ হয়ে বলল, কি করবি তো এখন? পূজারাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না, তুই একটু রূপাকে বুঝিয়ে বল। আর আমরা সামনের মাসেই রূপাকে নিয়ে দেশের বাইরে চলে যাব। প্রণয়ও আসবে। সাহেলা বেগম খুব ভালো করেই বুঝতে পারছে রূপা কেন এই বাসার প্রতি এত টান। সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপা কই গেল? সাকিবের রুমের দরজায় তালা ঝুলানো দেখে নিরাশে দাঁড়িয়ে রইল রূপা। সাকিব কি ভার্সিটিতে গেল? রূপা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কতদিন দেখা হয় না সাকিবের সাথে। সাকিব কি একটু খোঁজ করেনি রূপাকে? রূপাকে না দেখে বারান্দায় এসে সাহেলা বেগম দেখলো সাকিবের রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছে রূপা। সাহেলা বেগম যা সন্দেহ করেছিল রূপাকে দেখে তাই হলো। সাহেলা বেগম রূপাকে ডাক দিল। রূপা হকচকিয়ে উঠে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। রূপা বলল, আসছি। রূপা দ্রুত পায়ে সাহেলা বেগমের কাছে গেল। রূপার বাবা মা আর আদিত্য চৌধুরী সবাই বসে কথা বলছে। রূপাকে নিয়ে সাহেলা বেগমও সেখানে আসলো। রূপা সাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলল, সাকিব কোথায় গেছে আম্মু? ওনাকে দেখছি না। সাহেলা বেগম হেসে বলল, সাকিব বাসা ছেড়ে দিয়েছে, বিয়ে করেছে তো, শ্বশুরবাড়ি থেকে ফ্ল্যাট দিয়েছে, সেখানে থাকে। রূপার মাথায় যেন বাস পড়লো। কি বলছে সাহেলা বেগম এইসব? রূপা পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো, বিলাপ করতে লাগলো। রূপার বাবা মা বুঝতে পারলো না রূপা এমন কেন করছে। সোফার কাছে থাকা ফুলদানিটা নিয়ে নিজের শরীরে আঘাত করে রূপা, তারপর ফুলের ঢলে পড়ে। রূপার শরীর থেকে রক্ত ঝরছে। রূপার মা চিৎকার করে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে। রূপার বাবা থয় হয়ে দাঁড়িয়ে রইল। আদিত্য চৌধুরী চাপা কণ্ঠে সাহেলা বেগমকে বলল, কি
ননসেন্সের মতো কাজ করলা তুমি? কি সব বললা ওকে? শায়লা বেগম ক্ষীণ শ্বাস ফেলে বললাম, এছাড়া কি করতাম বলো? রূপার বাবা রূপাকে ফ্লোর থেকে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। কি কারণে রূপা হঠাৎ এমন করলো কিছুই বুঝতে পারছে না তারা। এখন ওইসব বোঝার চেষ্টাও করছে না। রূপার জ্ঞান ফিরতে আবার সাকিব বলে চিৎকার করতে লাগলো। উত্তাল হয়ে চিৎকার করছে রূপা। রূপার বাবা মা বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে রইল। বিস্ময় কাটিয়ে শায়লা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সাকিবকে কি বলছে রূপা এসব? কেন এমন করছে রূপা? রূপার মা গম্ভীর গলায় বলল, পাশের ফ্ল্যাটে যে সাকিব নামে একটা ছেলে থাকতো না? শায়লা বেগম কোনো জবাব দিচ্ছে না। রূপা যেন পাগল হয়ে গেছে, কিছুতেই বিশ্বাস করতে পারছে না এইসব। রূপা চিৎকারে কাঁদতে কাঁদতে বলল, সাকিব এমন কখনোই করতে পারে না, আমি বিশ্বাস করতে পারি না। রূপার বাবা মা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সাকিবের সাথে কি রূপার সম্পর্ক ছিল? তারা দুজনই বিস্ময়ে ফেটে পড়েছে। শায়লা বেগমকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়লো রূপা, কোনো কথা বলছে না, ফ্যাল করে তাকিয়ে রইল। নিচু গলায় শায়লা বেগমকে বলল, আম্মু সাকিব কি সত্যি বিয়ে করেছে নাকি মিথ্যা বলছো? ওর সাথে একবার দেখা করব, ওর বাসার ঠিকানা দাও। শায়লা বেগম অপ্রস্তুতভাবে বলল, মিথ্যা বলবো কেন তোকে? আর সাকিবের সাথে তোর কি সম্পর্ক ছিল? থাকলে ভুলে যাও সব। দেখলি তো ছেলেটা কত স্বার্থপর। আজিজ চৌধুরী তীক্ষ্ণ চোখে শায়লা বেগমের দিকে তাকিয়ে আছে। কি নিখুঁত অভিনয় করছে শায়লা বেগম। রূপা জানালার গ্রিলের ফাঁক করে তাকিয়ে আছে আকাশের দিকে, কিছুই ভাবতে পারছে না। শায়লা বেগমের কথাও বিশ্বাস করতে পারছে না। এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না রূপা। কষ্টে নির্বাক হয়ে বসে রইল। এ যেন সাকিবের উপর তীব্র অভিমান। কেন করলো সাকিব এমনটা? রূপার চোখ থেকে এখন আর পানি পড়ছে না, অথচ হৃদয় রক্তক্ষরণ হতে লাগলো। রূপা কাপা কাপা গলায় আবার বলল, আমি সাকিবের সাথে দেখা করব, তোমরা কিছু একটা করো, নয়তো আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। রূপার বাবা মা শায়লা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রশ্নবিদ্ধ চাহনি তাদের। রূপার মা হাতের ইশারায় শায়লা বেগমকে রুম থেকে বের হতে বলল। বারান্দায় চেয়ারে গিয়ে বসলো রূপার মা। শায়লা বেগমও বসলো। রূপার মা ছলছল চোখে শায়লা বেগমের দিকে তাকিয়ে রইল, আর শায়লা বেগম অপরাধী ভঙ্গিতে বসে রইল। এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে চায়নি শায়লা বেগম। তাই সাকিবকে বাসা থেকে বের করে রূপাকে তাদের কাছে পাঠিয়ে দিল। অথচ আজ সেই পরিস্থিতির মুখোমুখি হতে হলো। রূপার মা নিচে স্বরে বলল, তুই জানিস না রূপার জীবনটা? নতুন করে মনে করিয়ে দিতে হবে তোকে। আমার মেয়েটার সাথে কেনই বা এমন হচ্ছে বল? একটার পর একটা বিপদ তছনছ করে দিচ্ছে ওকে। তুই ওর দিকে একটু খেয়াল রাখবি না? শায়লা বেগম বলল, আমি যথেষ্ট খেয়াল রেখেছি, কিন্তু এমনটা হবে ভাবতে পারিনি। তারপর কিছুক্ষণ দুইজনের মাঝে নীরবতা বিরাজ করলো। দুইজনই চিন্তিত মুখে বসে রইল। নীরবতা ভেঙে রূপার মা বলল, ওই ছেলেটার সাথে কতদিনের সম্পর্ক ওর? এখন কি করব আমি বল? আর যন্ত্রণা নিতে পারছি না। আমার চোখের সামনে আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। শায়লা বেগম বলল, সম্পর্ক কতদিনের তা জানি না, আমি যখন এই ব্যাপারটা জানতে পেরেছি তখনই সাকিবকে বাসা থেকে বের করে দিয়েছি। রূপার মা বলল, সররূপা যে বলছে ছেলেটা বিয়ে করছে। শায়লা বেগম বলল, মিথ্যা বলেছে আমি, এছাড়া আর কি বলবো বল? রূপার মা কিছুক্ষণ চুপ থাকলো, আবার তারপর বলল, যা হবার তা তো হয়েছেই, এখন এই সমস্যার সমাধান কি হতে পারে? রূপাকে দেশের বাইরে নিয়ে যাব কয়েকদিন বাদেই, কিন্তু ও যদি আত্মহত্যা করার চেষ্টা করে ভয় হচ্ছে, তাই জোরপূর্বক কিছু করতেও চাচ্ছি না। তাছাড়া প্রণয় আসবে সামনের মাসে। শায়লা বেগম প্রতি উত্তরে কিছুই বলছে না। শায়লা বেগমকে নিরুত্তর দেখে রূপার মা আবার বলল, আরেকটা কাজ করতে পারবি আমার? শায়লা বেগম আগ্রহী গলায় বলল, কি কাজ? রূপার মা বলল, আমরা ওই ছেলেটার সাথে এই ব্যাপারে কথা বললেই পারি, শিক্ষিত ছেলে, আশা করি বুঝবে। রূপার অতীত, রূপার সব অ্যাক্সিডেন্টের কথা। শায়লা বেগম বলল, ছেলেটা যদি না বোঝে? রূপার মা বলল, না বুঝলেও কিছু এসে যায় না, আর অবশ্যই বুঝবে। আর আমায় একটা কথা বলতো, ছেলেটা কি জানতো না রূপা হিন্দু? শায়লা বেগম বলল, হয়তো বা না। রূপার মা বলল, তুই আমার ওর সাথে দেখা করার ব্যবস্থা কর। ছেলেটাকে তুই বাসা থেকে বের করে দিলি, এভাবে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর সম্পর্কে জড়ানোটা ভুলের তেমন কিছু না, এই বয়সে এটা স্বাভাবিক। কিন্তু ভুল হলো ওদের দুজনের এক পথে চলা সম্ভব না। ছেলেটা জানে না রূপার সম্পর্কে, এভাবে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। এটা এক ধরনের মূর্খতা। পূজা রায়ের কথাগুলো যৌক্তিক বটে, শায়লা বেগম এভাবে কখনো ভেবে দেখেনি। আজিজ চৌধুরীর কাছে সাকিবের ফোন নাম্বার ছিল। শায়লা বেগম আজিজ চৌধুরীর কাছ থেকে ফোন নাম্বারটা চেয়ে নিল সাকিবের। আজিজ চৌধুরী বুঝতে পারছে না শায়লা বেগম কি করতে চাচ্ছে। আজিজ চৌধুরীর কোনো কথার জবাব দিচ্ছে না শায়লা বেগম। পূজা রায় নিঃশব্দে কাঁদছে। মেয়ের জন্য আর কত কাঁদতে হবে কে জানে। কি অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে মানুষগুলো। পূজা রায় বলল, ছেলেটাকে ফোন দিয়ে নিচতলায় আসতে বল, সররূপা যেন না দেখে। রূপা বিছানায় আচ্ছা অবস্থায় আছে, কাঁদতে পারছে না হাজার চেষ্টা করেও। চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না, সব পানি যেন শুকিয়ে গেছে। বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলেছে। সবকিছু বিষাদ আর যন্ত্রণাময় মনে হচ্ছে। এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায়? সাকিবের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, সাকিবের দেওয়া চিঠিগুলো, পায়ের নুপুর, কালো শাড়িটা, কি নিদারুণ যন্ত্রণা।
সাকিবের স্পর্শ এইসব ভাবতেই রূপার যন্ত্রণা আরো তীব্র হয়ে উঠছে। আর যাই হোক, এত তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। মূর্তির মতো বসে আছে রূপা, নিস্তেজ হয়ে গেছে একদম। শায়লা বেগমের ফোন পেয়ে খুব বেশি চমকে গেছে সাকিব। কয়েকবার এসেছিল রূপার খোঁজে, কিন্তু দারোয়ান গেট দিয়ে ঢুকতে দেয়নি। শায়লা বেগম নিষেধ করেছে দারোয়ানকে। হাজার চেষ্টা করেও রূপার সাথে দেখা করতে পারেনি সাকিব। গায়ে প্রচন্ড জ্বর সাকিবের, সমস্ত শরীর যেন অবাস হয়ে গেছে। নির্জীব হয়ে পড়েছে সাকিব, চোখের পানি আটকে রাখতে পারছে না হাজার চেষ্টা করেও। রূপার কথা ভাবতেই দুই এক ফোঁটা পানি আপনা আপনি চোখ থেকে গড়িয়ে পড়ে। রূপার সাথে দেখা করার জন্য এত চেষ্টা করলো, কিন্তু বরাবরই ব্যর্থ হলো সাকিব। জীবনটা দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠেছে সাকিবের। এতটা কষ্ট বয়ে বেড়াতে যেন ক্লান্ত হয়ে পড়েছে সাকিব। এখন স্পষ্ট বুঝতে পেরেছে শায়লা বেগম মিথ্যা বলেছে, রূপা বিবাহিত নয়। শায়লা বেগমের ফোন পেয়ে হতভম্ব হয়ে গেল সাকিব। কেন যেতে বলছে শায়লা বেগম? সাকিব ভাবতে পারছে না কিছুই। হাজার প্রশ্ন উকি দিচ্ছে সাকিবের মনে। রীতিমতো ঘামতে শুরু করলো সাকিব। কি এমন কারণ থাকতে পারে যার জন্য শায়লা বেগম ফোন করেছে? সাকিবের ভাবনা শেষই হচ্ছে না। যদি এমনটা হয় রূপার সাথে সম্পর্ক মেনে নেয় সবাই। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছে সাকিবের। পরনে যা ছিল তাই পরেই রওনা হলো সাকিব। পথ যেন শেষই হচ্ছে না সাকিবের। হাত পা খানিকটা কাঁপছে। রূপার মুখটা কতদিন দেখছে না। কেমন আছে রূপাটা কে জানে, হয়তো খুব পাগলামি করছে। সাকিব বলল, মামা একটু তাড়াতাড়ি রিক্সা চালান না। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে সাকিবের দিকে তাকাই। এই নিয়ে কম হলে 10 বার এই কথাটা বলছে সাকিব। রিক্সাওয়ালা বলল, আপনার এতই যখন তারা হেলিকপ্টারে করে যাইতে পারতেন। রিক্সাওয়ালার কথার প্রত্যুত্তর করলো না সাকিব, যেন পথই শেষ হচ্ছে না। কি বলতে ডেকেছে শায়লা বেগম? সাকিবের বুকের মাঝে মোচড় দিয়ে উঠছে বারবার। রিক্সা এসে থামে চিরপরিচিত সেই বাড়িটার সামনে। সাকিব রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির গেটের ভিতরে ঢুকলো। সাকিবকে দেখে এগিয়ে আসলো শায়লা বেগম। বাড়ির নিচতলায় 3টা চেয়ার পাতা। সাকিবকে দেখে রূপার মা বলল, বসো। শায়লা বেগম চেয়ার টেনে বসলো। সাকিব দাঁড়িয়ে রইল। রূপার মা আবার বলল, বসছো না কেন? আমি কে তাই ভাবছো? আমি সররূপা রঞ্জন রায়ের মা, যাকে তুমি রূপা নামে চিনো। সাকিব তীক্ষ্ণভাবে তাকিয়ে দেখছে পূজা রায়কে, সিঁথিতে সিঁদুর দেওয়া, হাতে সাদা শাঁখা। সাকিব নিচু গলায় বলল, সররূপা রঞ্জন রায়, হাতে শাঁখা আর সিঁথিতে সিঁদুর দেওয়া মানুষটা রূপার মা হয় কিভাবে? সাকিব কিছুতেই বুঝে উঠতে পারছে না। চেয়ারে না বসে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। রূপার রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে। রূপার মা পুনরায় বলল, কি হয়েছে, বসছো না কেন? এনি প্রবলেম? সাকিব নিজেকে সামলে চেয়ারে বসল। শায়লা বেগম চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। তিনজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। তিনজনই উদাস হয়ে বসে রইল খানিকক্ষণ। নীরবতা ভেঙে রূপার মা বলল, প্রথমেই আমি সরি শায়লার আচরণের জন্য। তোমাদের বাসা থেকে বের করে দেওয়া বা গেটের ভিতরে ঢুকতে না দেওয়া, এভাবে এর কোনো সমস্যার সমাধান হয় না। সাকিব কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কেমন নির্বাক হতভম্ব হয়ে গেল। নিজেকে সামনে বলল, আপনি রূপার মা? পূজারাই মাথা ঝাঁকিয়ে বলল, খুব হতভম্ব হয়ে গেলে আমায় দেখে। তুমি হয়তো জানতে না রূপা হিন্দু, তাই তো? আমিও এমনটা ভেবেছিলাম। আরো অনেক কিছু আছে, তা তুমি জানো না। সবটা তোমায় জানিয়ে এই সমস্যার সমাধান করা উচিত, তাই তোমায় ডেকেছি। সাকিবের চোখের কোণে জল জমছে, মাথার ভিতর জিমজিম করতে লাগলো। কি হচ্ছে এইগুলা? সাকিব হিসাব মিলাতে পারছে না। তো এভরিওয়ান, কালকে হচ্ছে সমাপ্ত পার্ট। তো আজকের পার্টটা একটু ছোট হলো, তোমায় কেউ কিছু মনে করো না। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।